ডিয়ার মাই স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকে পড়ার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব সম্পর্কে আলোচনা করছি। এখানে সিলেবাস অনুযায়ী তোমাদের তিনটে প্রভাব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। প্রথম এ হচ্ছে মগ্নচড়া সৃষ্টি ও তার বাণিজ্যিক গুরুত্ব। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, আমি প্রথমে শীতল স্রোত করেছি। এই শীতল স্রোত কী বহন করে নিয়ে আসছে? হিমশৈল বহন করে নিয়ে আসছে। আর এই শীতল স্রোতের মাধ্যমে হিমশৈলগুলো উষ্ণ স্রোতের ফলে, এখানে উষ্ণ স্রোত হিমশৈলকে অ্যাটাক করছে, ফলে শীতল স্রোতের মাধ্যমে বাহিত হিমশৈল উষ্ণ স্রোতের ফলে কি হচ্ছে? গলে যাচ্ছে। যখনই গলছে তখন এই হিমশৈলের মধ্যে বাহিত পদার্থ সমুদ্র তলদেশে সঞ্চিত হচ্ছে। অর্থাৎ এখানে যে হিমশৈল আছে, হিমশৈলের মধ্যে নুড়ি কাকর বালি আছে, সেই নুড়ি কাকর বালিগুলো কিন্তু গলছে না। সেই হিমশৈলের মধ্যে যে বরফ আছে সেগুলো গলে যাচ্ছে, আর বাকি যে নুড়ি কাকর বালি সেগুলো হচ্ছে সমুদ্র তলদেশে জমা হচ্ছে। অর্থাৎ এটা যদি সমুদ্র হয় তাহলে সমুদ্র তলদেশে এখানে নুড়ি কাকর বালিগুলো কী হচ্ছে? জমা হচ্ছে। এই নুড়ি কাকর বালিগুলো সমুদ্র তলদেশে জমা হয়ে একটা কী সৃষ্টি করছে? মগ্নচড়া। এরকমই পৃথিবীর বিখ্যাত মগ্নচড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। আর এই মগ্নচড়াগুলোতে কী হচ্ছে? সহজেই সূর্যালোক পৌঁছাতে পারছে, ফলে প্লাংটন জন্মাচ্ছে। আর এই প্লাংটনটা কার প্রধান খাদ্য? মাছের প্রধান খাদ্য। ফলে স্বাভাবিকভাবে প্লাংটনের জন্য সেখানে কার সমাবেশ ঘটছে? মাছের সমাবেশ ঘটছে। আর স্বাভাবিকভাবেই সেখানে বাণিজ্যিক মাছ চাষের বিকাশ ঘটছে। তাহলে যদি আমাদের শীতল স্রোত না থাকতো তাহলে হিমশৈল আসতো না, আর হিমশৈল না আসলে গলতো না, আর হিমশৈলের মধ্যে নুড়িকাকর বালি সঞ্চিত হয়ে মগ্নচড়া সৃষ্টি হতো না। আর মগ্নচড়া যদি সৃষ্টি না হয় তাহলে প্লাংটন জন্মাবে না, আর প্লাংটন না জন্মালে মাছের সমাবেশ হবে না, আর তার ফলে বাণিজ্যিক মাছ চাষের বিকাশ ঘটবে না। তাহলে মনে করো এইখান থেকে আমাদের এইটা হচ্ছে আমাদেরকে একটা উষ্ণ স্রোত, উপসাগরীয় স্রোত, আর এটা হচ্ছে শীতল স্রোত, ল্যাব্রাডর স্রোত। এই শীতল স্রোত আর উষ্ণ স্রোত এই নিউ ফাউন্ডল্যান্ডের এখানে মিলিত হচ্ছে। ফলে উষ্ণ স্রোতের ফলে এই শীতল স্রোতের মাধ্যমে বয়ে আসা হিমশৈলগুলো গলে যাচ্ছে, এবং গলে গিয়ে হিমশৈলের মধ্যে নুড়ি কাকর বালিগুলো এইখানে সঞ্চিত হয়ে একটা কি মগ্নচড়া সৃষ্টি করেছে। এরকম একটা মগ্নচড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, যা পৃথিবীর বিখ্যাত মগ্নচড়া। ওকে, তারপরে দ্বিতীয় হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাবের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উপকূলের জলবায়ু। অর্থাৎ উপকূলের জলবায়ু কীভাবে সমুদ্র স্রোত দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে উষ্ণতার হ্রাস বৃদ্ধি। তাহলে লক্ষ্য করে দেখো, এইখানে আছে কানাডা আর এইখানে হচ্ছে ইংল্যান্ড। তাহলে দুটোই আমাদের কি একই অক্ষাংশে অবস্থিত, তাই না? তাহলে একই অক্ষাংশে অবস্থিত হলে দুটোর তাপমাত্রা একই হওয়া উচিত, কিন্তু তাপমাত্রার তারতম্য হচ্ছে একই অক্ষাংশে হওয়া সত্ত্বেও, কারণ একটা জায়গায় শীতল স্রোত অ্যাটাক করছে আর একটা জায়গায় উষ্ণ স্রোত অ্যাটাক করছে। তাহলে দেখো, এইটা হচ্ছে উপসাগরীয় স্রোত আর এইটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, মানে এটা হচ্ছে একটা উষ্ণ স্রোত। এই উত্তর আটলান্টিক স্রোত আমাদের কোথায় চলে আসছে? ইংল্যান্ডে। আর ইংল্যান্ড নর্মাল জলবায়ুগতভাবে শীতল, অর্থাৎ সেখানে তাপমাত্রা কম হওয়া উচিত, কিন্তু ইংল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে এই উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। ফলে ইংল্যান্ডের তাপমাত্রা যতটা কম হওয়া উচিত তার থেকে বেশি হচ্ছে, অর্থাৎ সেখানে জলবায়ুটা অপেক্ষাকৃত উষ্ণ থাকছে, এবং এখানকার বন্দরগুলো কিন্তু বরফযুক্ত হওয়া উচিত, কিন্তু যেহেতু উত্তর আটলান্টিক স্রোত নামক একটা উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে, তাই এখানকার বরফগুলো কী হচ্ছে? সারা বছর বন্দর মুক্ত থাকছে। তাহলে ইংল্যান্ড নর্মালগতভাবে ঠান্ডা হওয়া উচিত, কিন্তু উত্তর আটলান্টিক স্রোতের ফলে সেখানকার জলবায়ুটা কী হচ্ছে? উষ্ণ। আবার এই যে ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হচ্ছে, এই ল্যাব্রাডর স্রোতের ফলে এই কানাডার পূর্ব উপকূল, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এই কানাডার পূর্ব উপকূলের উষ্ণতা হিমাঙ্কের নিচে থেকে যাচ্ছে। ফলে একই অক্ষাংশে অবস্থিত হলেও কানাডায় সারা বছর তাপমাত্রা কম এবং ইংল্যান্ডে সারা বছর তাপমাত্রা বেশি। সেটা কার জন্য হচ্ছে? আমাদের সমুদ্র স্রোতের জন্য। ওকে, তাহলে এখানে আমি ঠিক এখানে পয়েন্টগুলো আমি তোমাদের ঠিক ওইভাবে লিখেও দিয়েছি। ওকে, আবার শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে জানুয়ারি মাসে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। এবার হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের ওপর কী প্রভাব বলছে? দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবীর এইটা হচ্ছে উষ্ণমণ্ডল। এই উষ্ণমণ্ডলের মধ্যে ধরে নাও, এই উষ্ণমণ্ডলের অন্তর্গত হচ্ছে এটা একটা সমুদ্র। তাহলে উষ্ণমণ্ডলের অন্তর্গত সমুদ্রগুলোও কী হবে? উষ্ণ। ফলে এই সমুদ্র স্রোতটা কী হবে? উষ্ণ সমুদ্র স্রোত। আর উষ্ণ সমুদ্র স্রোত হলে সেখানকার বাতাসটাও কী হবে? উষ্ণ। আর বাতাস যদি উষ্ণ হয় তাহলে সেখানে জলীয় বাষ্পপূর্ণ বেশি থাকবে, আর জলীয় বাষ্প বেশি থাকলে স্বাভাবিকভাবে সেখানে বৃষ্টিপাত সংঘটিত হবে। অর্থাৎ কোনো একটা স্থানে বৃষ্টিপাত সংঘটিত হবে কি হবে না নির্ভর করছে সমুদ্র স্রোতের প্রকৃতির উপর। আর সমুদ্র স্রোতটা যদি উষ্ণ হয় তবে জলীয় বাষ্প বেশি এবং বৃষ্টিপাত বেশি। যেমন উত্তর আটলান্টিক স্রোতের ফলে ইংল্যান্ডে বৃষ্টি হয়। অর্থাৎ উত্তর আটলান্টিক স্রোত কোনটা? এইটা হচ্ছে আমাদের উত্তর আটলান্টিক স্রোত, এখানে বলে দিয়েছি। এইটা হচ্ছে আমাদের কি? উত্তর আটলান্টিক স্রোত, যেটা উষ্ণ স্রোত। তাহলে তার ফলে ইংল্যান্ডের এখানে কি হচ্ছে? বৃষ্টিপাত হচ্ছে। আবার মনে করো, এইটা হচ্ছে আমাদের কি? আবার এর ফলে কী হচ্ছে? আবার তুষারপাত হচ্ছে। এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এই শীতল অঞ্চল, এটা হচ্ছে আমাদের শীতল অঞ্চল। তাহলে এখানকার সমুদ্রগুলো কী হবে? এইটা যদি আমরা আবার সমুদ্র ধরি তাহলে এই শীতল অঞ্চলের সমুদ্রগুলো শীতল হবে, ফলে সেখানকার সমুদ্র স্রোতটাও কি? শীতল হবে। আর শীতল যদি সমুদ্র স্রোত হয় তাহলে সেখানকার বাতাসটা কী হবে? শীতল, মানে শীতল সমুদ্র স্রোতের বাতাস শীতল। আর এই বাতাসের মধ্যে যে জলকণাগুলো থাকবে সেই জলকণাগুলো অতিরিক্ত ঠান্ডায় কী হবে? জমে গিয়ে তুষারপাত সৃষ্টি হবে। অর্থাৎ একটা স্থানে তুষারপাত হবে কি হবে না নির্ভর করছে
করছে স্রোতের প্রকৃতির ওপর। অর্থাৎ স্রোতটা যদি অর্থাৎ সমুদ্রটা যদি শীতল হয় তাহলে শীতলের মধ্যে যে বাতাস সেইগুলো বাতাস আছে, শীতল 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 স্রোতের মধ্যে বাতাস আছে, বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলো কি হচ্ছে সহজেই আমাদের তুষারকণায় পরিণত হয়ে তুষারপাত ঘটাচ্ছে। যেমন ল্যাব্রাডর স্রোতের ফলে ল্যাব্রাডর উপকূলে প্রচুর কি হয় আমাদের তুষারপাত হয়। ওকে, আবার তারপরে পয়েন্ট হচ্ছে ঝড়ঝঞ্ঝা ও কুয়াশা। দেখো দুটো স্রোতের যদি মিলন হয় তবে কুয়াশা এবং ঝড় হয়। কি স্রোত? একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। এখানে উষ্ণ স্রোত কি বলছি, একটা উপসাগরীয় স্রোত, একটা জাপান স্রোত। এই উপসাগরীয় স্রোতটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের, আর জাপান স্রোতটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের। অপরদিকে শীতল স্রোতটা কি? ল্যাব্রাডর স্রোত আর বেরিং স্রোত। এই ল্যাব্রাডর স্রোতটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে, আর বেরিং স্রোতটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় নামক উষ্ণ স্রোত আর ল্যাব্রাডর নামক শীতল স্রোত মিলিত হয়, আর প্রশান্ত মহাসাগরে কি হচ্ছে জাপান স্রোত নামক উষ্ণ স্রোত, জাপান বা কুরোশীয় স্রোত নামক উষ্ণ স্রোত এবং বেরিং স্রোত নামক শীতল স্রোত মিলিত হয়। তাহলে দুটো ভিন্ন স্রোতের মিলনে উষ্ণ স্রোতের মধ্যে থাকা জলীয় বাষ্প শীতল স্রোতের মাধ্যমে বা শীতল স্রোতের মধ্যে থাকা বাতাসের মাধ্যমে সহজেই ঘনীভূত হয়, আর ঘনীভূত হয়ে সেখানে কুয়াশা সৃষ্টি হয় এবং ঝড় সৃষ্টি হয়। যেমন কোথায়? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে আর জাপান উপকূলে। তাহলে কোশ্চেন আসতে পারে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল আর জাপান উপকূলে ঘন কুয়াশা এবং ঝড় সৃষ্টি হয় কেন? কারণ সেখানে দুটো ভিন্ন ধরনের স্রোত মিলিত হয়। কি? একটা উপসাগরীয়, একটা ল্যাব্রাডর নামক আটলান্টিকে, আর একটা জাপান বা কুরোশীয় ও বেরিং নামক স্রোত প্রশান্ত মহাসাগরে। এইভাবে উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মিলনের ফলে আমাদের ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়। তাহলে উপসাগরীয় স্রোত হচ্ছে উষ্ণ স্রোত আটলান্টিক মহাসাগরের, জাপান স্রোত হচ্ছে একটা উষ্ণ স্রোত প্রশান্ত মহাসাগরের, ল্যাব্রাডর স্রোত হচ্ছে একটা শীতল স্রোত আটলান্টিক মহাসাগরের, আর বেরিং স্রোত হচ্ছে একটা শীতল স্রোত প্রশান্ত মহাসাগরের। মনে রাখা দরকার জাপান স্রোতের অপর নাম হচ্ছে কুরোশীয় স্রোত। ওকে, অপরদিকে লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তন। এইটা লক্ষ্য করে দেখো, এইখানে আমরা কি প্রশান্ত মহাসাগরীয় স্রোতে গেছি। ওকে, এই প্রশান্ত মহাসাগরীয় স্রোতে কি হচ্ছে, এই আমাদের এইখানে আছে যে কুমেরু স্রোত। ওকে, এই কুমেরু স্রোত থেকে একটা কুমেরু স্রোতের একটা শাখা, আর এই কুমেরু স্রোতেরই একটা শাখা পেরু স্রোত বা হাম্বল স্রোত রূপে, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়। ওকে, এই দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হওয়ার সময় এখানে কি আছে, পেরু এবং চিলি নামক দেশ আছে। তাহলে পেরু এবং চিলি নামক দেশের পাশ দিয়ে পেরু স্রোত বা হাম্বল স্রোত প্রবাহিত হয়, আর এই পেরু স্রোত হচ্ছে শীতল স্রোত। ফলে শীতল স্রোতের ফলে এইখানকার জলবায়ুটা কী হবে, শীতল হবে। আর ঠিক প্রশান্ত মহাসাগরের উল্টো দিকে আছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারত, এখানকার জলবায়ু কী হবে, গরম হবে। তার মানে পেরু স্রোতের ফলে দক্ষিণ আমেরিকার কাছাকাছি জলবায়ুটা উষ্ণ হচ্ছে, এবং তার অপোজিটের যে প্রশান্ত মহাসাগর আছে, অর্থাৎ পূর্ব দিকের যে প্রশান্ত মহাসাগর সেখানকার পশ্চিম দিকের যে প্রশান্ত মহাসাগর সেখানকার জলবায়ুটা কী হচ্ছে, উষ্ণ হচ্ছে। কিন্তু কোনো বছর এই পেরু স্রোতের পরিবর্তে আমাদের উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে আসে একটা উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোতটাকে আমরা কি বলছি, এল নিনো। কি? এল নিনো। তাহলে যখনই এল নিনো প্রবাহিত হচ্ছে তার মানে সেটা কি, উষ্ণ। আর যখন উষ্ণ হচ্ছে তার মধ্যে সেখানে কি আছে, জলীয় বাষ্প আছে, আর জলীয় বাষ্প যখনই আছে তখনই সেখানে কি হবে, বৃষ্টিপাত হবে। তার মানে দেখা যাচ্ছে পেরু স্রোতের পরিবর্তে যখন এল নিনো প্রবাহিত হচ্ছে তখন এখানকার জলবায়ুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ পেরু স্রোত যখন প্রবাহিত হচ্ছে তখন শীতল, আর যখন এল নিনো প্রবাহিত হচ্ছে তখন উষ্ণ। পেরু স্রোত যখন প্রবাহিত হচ্ছে তখন এখানে শীতল, আর তখন এই অস্ট্রেলিয়ায় কি, উষ্ণ। কিন্তু যখন এল নিনো প্রবাহিত হচ্ছে তখন এইখানে কি হচ্ছে, উষ্ণ, আর আমাদের এইখানে কি হচ্ছে, শীতল। অর্থাৎ এল নিনোর ফলে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে, ফলে খরা সৃষ্টি হচ্ছে। আবার বলছি, পেরু স্রোত যখন প্রবাহিত হচ্ছে তখন পেরু